আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আজকের এই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর পর্বে। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের পর 10টা পর্ব আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি 11 নম্বর পর্ব নিয়ে, এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা এই টপিকটা নিয়ে। অর্থাৎ আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব চাহিদার দাম স্থিতিস্থাপকতা এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার। এবং আজকে যে টপিক স্থিতিস্থাপকতা, এই টপিক থেকে কিন্তু প্রতি বছর মানে ঘুরে ফিরে একটা না একটা প্রশ্ন এসেই থাকে। অর্থাৎ এখানে এই অধ্যায়ে 4টা টপিক আছে, ওই 4টা টপিক থেকে প্রতি বছর 2টা কি 3টা প্রশ্ন আসে। তো এখন এই 4টা টপিক তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। আমি কিন্তু যখনই পড়াইছি তখন কিন্তু বলে দিছি কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট। তো সেই অনুযায়ী তোমরা পড়তে থাকবা, তাহলে ইজিলি তোমাদের সবগুলো বিষয় কিন্তু কমন চলে আসবে পরীক্ষায়। তো তাহলে আমরা আমাদের যে আজকে আলোচনা পর্ব সেটা তাহলে শুরু করি। তো দেখো, স্থিতিস্থাপকতা বিষয়টা কি সবার আগে আমরা সেটা আগে বুঝি। দেখো, স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায় বা স্থিতিস্থাপকতা জিনিসটা কি, এটা আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না বা জানি না। স্থিতিস্থাপকতা এটা আবার আমাদের কি কাজে লাগে, আমরা এটা কিভাবে ব্যবহার করব। তো দেখো, স্থিতিস্থাপকতা নর্মাল যদি একটা মানে আগে নর্মাল বিষয়টা বুঝো, স্থিতিস্থাপকতা যে নর্মাল বিষয়টা, তারপর আমরা বিস্তারিতভাবে ওইটা সংজ্ঞার মধ্যে যাব, আরও বিস্তারিত আলোচনা করব। বিষয়টা হলো যে স্থিতিস্থাপকতা এমন একটা বিষয় যে আমরা কোনো যখন দ্রব্য কিনতে যাই, তো এখানে তখন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে বিভিন্ন যে দাম থাকে, এই বিভিন্ন দামের ফলে আমাদের যে চাহিদার পরিমাণ, এই চাহিদার পরিমাণটা কি হয় আমরা জানি। দামের সাথে চাহিদার কেমন সম্পর্ক রয়েছে। দাম যদি বৃদ্ধি পায়, কোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তখন চাহিদা কমে যায়, আর দাম কমে গেলে আমাদের সেই দ্রব্যটার চাহিদা বেড়ে যায়। অর্থাৎ দামের সাথে চাহিদার আমাদের কী সম্পর্ক, বিপরীতমুখী। তো এখন দেখো, দাম বেড়ে গেলে আমাদের কি হচ্ছে, দাম বেড়ে গেলে চাহিদা কমে যাচ্ছে। তো এখন কত টাকা দাম বেড়ে গেলে কত পরিমাণ চাহিদা কমবে, এটা কিন্তু নির্ণয় করা খুব কঠিন। এটা কিন্তু আমরা সহজে কিন্তু নির্ণয় করতে পারি না। যে মনে করো দাম ছিল আগে 30 টাকা, এখন পরবর্তীতে 55 টাকা হলো বা 60 টাকা হলো, তখন আমাদের চাহিদার পরিমাণ আগে ছিল 60, এখন কত হবে, এইটা কিন্তু নির্ণয় করা খুবই কঠিন বা খুবই কষ্টসাধ্য বিষয়। যার দরুন এই বিষয়টাকে সহজভাবে বা সহজ ভাষায় প্রকাশ করার জন্য অর্থনীতিতে একটি টপিক নিয়ে আসা হয়েছে, সেটা হলো স্থিতিস্থাপকতা। অর্থাৎ স্থিতিস্থাপকতার মাধ্যমে আমরা সহজে নির্ণয় করতে পারবো যে একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে সেই দ্রব্যটার কতটুকু আমাদের চাহিদার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা আমরা নির্ণয় করতে পারবো। আর এটাকে মূলত স্থিতিস্থাপকতা বলা হচ্ছে, এটা নর্মাল ভাষা। আর যে এখন যদি আমরা প্রফেশনাল ভাবে একটু যাই, ভালোভাবে যদি সংজ্ঞাটা ধরি, দেখো সব ভালোভাবে সংজ্ঞাটা বলতে গেলে এরকম আমাদের হবে। স্থিতিস্থাপকতার সংজ্ঞা: কোনো অপেক্ষকে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে। স্বাধীন চলক কোনটা আমরা আগেই বলছি, যে চলক নিজের মান গ্রহণ করে, অর্থাৎ এই চলকটা অন্যের উপর নির্ভরশীল নয়, এই চলকগুলোকে স্বাধীন চলক বলা হয়। বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তার অনুপাতকে কি বলে, স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ আমরা যেটা একটু আগে বললাম, দাম এবং চাহিদার একটা উদাহরণ দিলাম না, এখানকার মধ্যে আমরা জানি দামটা কি, দামটা হলো স্বাধীন চলক, আর চাহিদাটা কি, চাহিদাটা হলো অধীন চলক। তো এখন ওইটাই সংজ্ঞা কিন্তু পুরোপুরি এটার সাথে রিলেটেড। তুমি জাস্ট একটু মাথায় শুধু মানে ওইটা বুঝার চেষ্টা করো, বুঝলে তুমি ইজিলি পাবা। সংজ্ঞা কিন্তু ওই বিষয় কিন্তু একটাই, যে কোনো দ্রব্যের দামের সাথে আমরা পড়ছিলাম চাহিদার যে একটা সম্পর্ক, দাম বৃদ্ধি, কত টাকা বৃদ্ধি পেলে, দাম বৃদ্ধি পেলে দাম চাহিদা কতটুকু পরিবর্তন হচ্ছে, এই বিষয়টা। তো এখানেও ওই একই বিষয় হবে। এখানে জাস্ট কি বলছে, ওই দামের বদলে বলছে স্বাধীন চলক। আমরা জানি দাম হলো স্বাধীন চলক, আর ওই যোগান, চাহিদা বা যোগানের বদলে কি বলছে, অধীন চলক। জাস্ট কথাটা এটাই, তাছাড়া অন্য কোনো কিছু কিন্তু নাই, নতুন কোনো কিছু। ওই একই কথা, একই জিনিস। তো দেখো, যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তার যে অনুপাত, সেটাকে মূলত কি বলা হচ্ছে, স্থিতিস্থাপকতা বলা হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে স্থিতিস্থাপকতা জিনিসটা কি। তো দেখো, এখন এটা এই যে আমাদের যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা থেকেই কিন্তু আমাদের এই যে হবে, সূত্রটা হবে। দেখো সূত্রটা কি, ওই একই সংজ্ঞা যেটা বললাম। সংজ্ঞা কি বললাম, স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে পরিবর্তন, আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, তার অনুপাত মানে কি, ভাগ। তার মানে স্বাধীন চলকের পরিবর্তনের সাথে অধীন চলকের যে পরিবর্তনটা হবে, সেটা ভাগই হলো আমাদের কি, স্থিতিস্থাপকতা। সংজ্ঞা এটা দেখো, সংজ্ঞাটা কি, যে স্থিতিস্থাপকতার সংজ্ঞা হলো অধীন চলকের আপেক্ষিক শতাংশিক পরিবর্তন ভাগিত স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, এটা সংজ্ঞা। এখন আমরা এই সংজ্ঞাটা এখানে বিস্তারিত আলোচনা, কথাটা কি, তোমাকে যদি পরীক্ষায় এভাবে বলে, খুব ভালো করে শোনো, মনোযোগ দাও। তোমার পরীক্ষায় যদি, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, তোমার পরীক্ষায় দুইভাবে প্রশ্ন আসতে পারে। তোমার পরীক্ষায় শুধু জাস্ট বলতে পারে এই উক্ত দ্রব্যের স্থিতিস্থাপকতা মান বের করো,
এটা একটা আসতে পারে। আরেকটা প্রসেস হলো বলতে পারে তোমাকে উক্ত দ্রব্যের চাহিদার দাম স্থিতিস্থাপকতা মান বের করো। তোমার এখন পরীক্ষায় যেটাই আসুক, শুধু যদি বলে স্থিতিস্থাপকতা কত, যদি বলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত, বা যদি বলে, তাহলে তুমি একটাই সূত্র ইউজ করবে। এই দুইটার ক্ষেত্রে একই সূত্র, একই সংজ্ঞা, একই সব কিছু। কথা কি বুঝতে পারছো আমার? আমি যেটা বলতে চাচ্ছি খুব ভালো করে শোনো, যে স্থিতিস্থাপকতা তোমাকে যদি পরীক্ষায় বলে যে উদ্দীপক হতে স্থিতিস্থাপকতা মান বের করো, উদ্দীপক হতে স্থিতিস্থাপকতা মান বের করো, তখন যেই সংজ্ঞা, যেই সূত্র হবে, তোমাকে যদি আবার অনুরূপভাবে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা মান বের করো, ঠিক একই ওই আগের মতো যে স্থিতিস্থাপকতার যে সূত্র, মানে দুইটা একই সূত্র, একই সংজ্ঞা হবে। কথা কি বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝবা। যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও, যদি তারপর আমি আবার চেষ্টা করবো তোমাদের সুবিধার্থে। তো এই ছিল মূলত হলো আমাদের স্থিতিস্থাপকতা, অর্থাৎ স্থিতিস্থাপকতা যা কথা, চাহিদা দাম স্থিতিস্থাপকতা ওই একই কথা। এখন এই স্থিতিস্থাপকতা রয়েছে, এটাকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে। দেখো কি কি ক্লাসিফিকেশনে এটা ভাগ করছে। তো প্রথমটা দেখো, প্রথমে রয়েছে স্থিতিস্থাপকতা দুই ধরনের, একটা হলো চাহিদা স্থিতিস্থাপকতা আর একটা হলো যোগানের স্থিতিস্থাপকতা। তো চাহিদা স্থিতিস্থাপকতা আবার তিন ধরনের, কি কি? একটা হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আর একটা আছে চাহিদার আর স্থিতিস্থাপকতা। এই তিনটা স্থিতিস্থাপকতা আমরা দেখতে পাচ্ছি কিসের? চাহিদার। আর যোগানের মধ্যে শুধু একটাই, সেটা হলো যোগানের দাম স্থিতিস্থাপকতা। আর পরীক্ষায় তোমাদের এই তিনটা থেকেই কিন্তু প্রশ্ন বেশি আসে। তার মধ্যে প্রথম কার্ড যেটা রয়েছে এইটা থেকে সব থেকে বেশি আসে, প্রথম কার্ডটা থেকে। এটা একবারে 3 স্টার প্রথম কার্ডটা, এটা সব থেকে বেশি কার্ডটা থেকে। তারপর 2 নম্বর আই থেকে কম দেয়, আড়াআড়ি থেকে আবার একটু বেশি দেয়। এটা একটু মানে ভেজাল আছে, তো একটু অনেকে মানে ভেজাল মনে করে, কিন্তু ভেজাল না। তুমি যদি বুঝতে পারো জিনিসটা, আমি বলছি খুব ইজি, খুবই ইজি। তুমি যদি বিষয়টা বুঝতে পারো, অনেক ইজি, সহজ। আর এটা হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আর এটা হলো আই, এটা কম ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি হলো এটা 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর ধরতে পারো ইম্পর্টেন্টের দিক থেকে। আর যোগানের দাম স্থিতিস্থাপকতা মাঝে মধ্যে আসে, তবে তোমাকে সবগুলো কিন্তু শিখে রাখতে হবে। এখন পরীক্ষায় কোনটা আসবে না আসবে কোনো ঠিক ঠিকানা নাই, কারণ কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসেই। এখন যেটা আসুক তুমি যেন উত্তর করে আসতে পারো। বেশি আশা করি বিষয়টা বুঝছো। তো দেখো, এখন আমরা চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা, এই বিষয়টা তোমাদের আলোচনা করার চেষ্টা করবো। চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা কিভাবে এখন নির্ণয় করবো তোমাদের সেটা দেখাই। দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা এখন তোমাদের নির্ণয় করে দেখাবো। চাহিদার দাম স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করা যায়। দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এখন সর্বপ্রথম আমরা সংজ্ঞাটা প্রথমে জানবো। সর্বপ্রথম কিটা জানবো? সংজ্ঞা জানবো, যে চাহিদা দাম স্থিতিস্থাপকতা জিনিসটা কি। তারপরে আমরা বিস্তারিত একবারে A to Z আলোচনা করবো চাহিদা দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে। দেখো, চাহিদা দাম স্থিতিস্থাপকতা ইংরেজির নাম কি? ইপি। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। চাহিদা দাম স্থিতিস্থাপকতা ইংরেজি কি? ইপি, যেটা পুনরূপ হলো প্রাইস ইলেকট্রিসিটি অফ ডিমান্ড। কি সেটা পুনরূপ হলো কি? প্রাইস ইলেকট্রিসিটি অফ ডিমান্ড। অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা যদি আমরা সংজ্ঞা দিতে যাই, সেই সংজ্ঞাটা হবে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, অন্যান্য অবস্থা কি থেকে? অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, দামের কি হবে? আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তার অনুপাতটাকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে। ওই একই কথা বাবা, তুমি যদি একটা কথা বুঝো না, তুমি সবগুলো তোমার কাছে ইজি। কিরকম বিষয়টা দেখি, তোমাকে বললাম যে একটু আগে স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি বললাম? কোনো দ্রব্যের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, তার অনুপাতটাই হলো স্থিতিস্থাপকতা। তো এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা যখন বলবে, তখন এখানকার মধ্যে তোমার দেখো চাহিদা এবং দাম আছে যে দুইটা বিষয়, কোনটা স্বাধীন কোনটা অধীন? দামটা স্বাধীন, চাহিদাটা অধীন। তো ওইখানে স্বাধীনের জায়গায় যাবে দাম, আর অধীনের জায়গায় আসবে যাচ্ছে শুধু চাহিদা। কোনো পার্থক্য নাই। দেখো, ওই কথাটাই কিন্তু ওনারা বলছে, যে অন্যান্য অবস্থা পরিবর্তন থেকে কোনো দ্রব্যের দামের মানে স্বাধীন চলকের আপেক্ষিক পরিবর্তনের বা শতাংশের পরিবর্তন ফলে চাহিদার যে, অর্থাৎ অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশের পরিবর্তন হয়, তার অনুপাতটাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। বিষয়টা কি বুঝতে পারছো? অনেক কিন্তু ইজি, খুব হার্ড না কিন্তু, তোমরা যেভাবে ভাবতেছো অতটা কঠিন না কিন্তু। একই বিষয় একবার বুঝবা, জাস্ট ওইটা জাস্ট ফলো করবা। অর্থনীতি অনেকে হার্ড মনে করে, কিন্তু হার্ড না বাস্তবে, কারণ এটা অনেক ইজি, তুমি যদি বুঝতে পারো। এখন তুমি যদি মুখস্থ করা ট্রাই করো, তাহলে কিন্তু হবে না। মুখস্থ করা ট্রাই করলেই তুমি মানে মাথায় এলোমেলো লাগে যাবে তোমার। ওই জন্য সবসময় বুঝার ট্রাই করবা, বিশেষ করে অর্থনীতি সাবজেক্ট না, সবগুলো সাবজেক্ট বুঝার ট্রাই করবা। জিনিসটা কি, সেটা কি বুঝাচ্ছে, তুমি যদি বুঝার ট্রাই করো, এমনিতেই অ্যান্সার করতে পারবা। আর যদি তুমি মুখস্থ করা ট্রাই করো, তাহলে তো জীবনে সম্ভব না, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে সম্ভবই না, তুমি পারবাই না, ওটা ভুলে যাবো। ওরা অবশ্যই বুঝার ট্রাই করবো সর্বপ্রথম। দেখো, সূত্র এখন কি? ইপি যে আমাদের সূত্র রয়েছে, সেই চাহিদা দাম স্থিতিস্থাপকতা, সেই সূত্রটা দেখো। সেই সূত্রটা আমরা কিভাবে ধরতে পারি? চাহিদা দাম স্থিতিস্থাপকতার সূত্র সেটা হলো চাহিদার প্রথমে আপেক্ষিক পরিবর্তন,
প্লাস দামের আপেক্ষিক পরিবর্তন, যেটা আমরা সংজ্ঞাতেই বলছি যে স্বাধীন চলক আপেক্ষিক পরিবর্তন বা অধীন চলক আপেক্ষিক পরিবর্তন, যেখানে হলো অধীন চলক হলো চাহিদা, ওই জন্য চাহিদা আপেক্ষিক পরিবর্তন, স্বাধীন চলক হলো দামের আপেক্ষিক পরিবর্তন। গেল। এখন চাহিদার আপেক্ষিক যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে যে আমরা ভাঙি, আমরা এটা দুইটা জিনিস পাবো। এক নম্বর হলো চাহিদার পরিবর্তন। চাহিদা পরিবর্তন আমরা চাহিদাকে কিউ দ্বারা প্রকাশ করি, যেহেতু পরিবর্তনের ইংরেজি হলো ডেল, ওই জন্য এখানে ডেল কিউ দেওয়া হয়েছে। আর প্রাথমিক চাহিদা হলো ওই জন্য শুধু প্রাথমিক, ওই জন্য শুধু কিউ দেওয়া হয়েছে। চাহিদা যে চাহিদা পরিমাণ সেটা শুধু কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। আর দামের পরিবর্তন ঠিক একইভাবে উপরের যেভাবে ভাঙলাম চাহিদার আপেক্ষিক পরিবর্তন, ঠিক একইভাবে দামের যে আপেক্ষিক পরিবর্তন এটাকেও আমরা ভাঙবো। ওই একই প্রসেস, ওই দামের পরিবর্তন ডেল পি ভাগিত হলো প্রাথমিক দাম শুধু পি। এখন এটা আমরা এখন এই যে কথাগুলো এগুলো উঠাই দিই, এই যে চাহিদার পরিবর্তন প্রাথমিক, জাস্ট শুধু আমরা প্রতীকগুলো এখন ইউজ করব। তো প্রাথমিক চাহিদা যে ডেল কিউ ভাগিত কিউ ডেল পি ভাগিত পি দিয়ে দিলাম। এখন এখানে ডেল কিউ ভাগিত কিউ দিলাম ইন্টু, এখানে এবার এই যে এখানে ভাগ আছে, যখন ভাগ থেকে আমরা কোনো জিনিস গুণ আকারে নিয়ে যাব তখন নিচেরটা কিন্তু আমাদের উপরে নিয়ে চলে যেতে হয়। তার মানে এখন এখানে কি করতে হবে, যেহেতু পিটা নিচে আছে এখন পিটা উপরে চলে যাবে, তখন এখন এই যে ইন্টু দিলাম, গুণ দিলাম, এখন পিটা হলো উপরে নিয়ে চলে গেলাম, আর এই যে ডেল পি যেটা আছে ওইটা আবার নিচে তখন নিয়ে চলে আসতে হবে, নিয়ে চলে আসলাম, সমান সমান দিলাম। এখন ডেল কিউ দিয়ে দিলাম, নিচে হলো তোমার ডেল পি দিলাম। কেন দিলাম, কারণ আমরা জানি যে যখন এরকম গুণ চিহ্ন থাকবে, গুণ চিহ্ন মান হলো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। কি জানি কি না এই যে গুণ চিহ্ন অর্থ কি, আমরা আগে থেকে কিন্তু জানি গুণ চিহ্ন মানে হলো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, মানে সমান আমার যেটা গুণ সেটা জানি, কিন্তু এই গুণ চিহ্ন অর্থ কিন্তু আমরা এটা বুঝি। তো এখন দেখো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ মানে কি, আমরা এই পি এর জায়গায় যদি ডেল কিউ দিই কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই। আমরা যদি ডেল পি এর জায়গায় ডেল কিউ দিই শুধু, কোনো সমস্যা হবে? মানে এদিককার প্রতীকটা যদি আমি যেটা বোঝাতে চাচ্ছি, ডেল এই কিউ যদি আমি এই জায়গায় দিই কোনো সমস্যা হবে? এটা যদি এই জায়গায় দিই কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কেন হবে না? কারণ এই দুইটার তো একই জিনিস, এটা তো দুইটা গুণেই হবে, গুণ করা মানে তো একই বিষয় আসবে, ওই জন্য এই দুইটা কিন্তু আমরা ইজিলি জায়গাটা চেঞ্জ করতে পারতেছি কোনো প্রবলেম ছাড়াই। এই জন্য আমরা এই যে পরবর্তীতে আমরা এই যে ডেল কিউর নিচে আমরা ডেল পিটা নিয়ে চলে আসলাম, আর এখানে যে ডেল পি যে জায়গায় ছিল ওইখানে আমরা কিউটা নিয়ে চলে আসলাম। বিষয়টা কি বুঝতে পারছো আমার, আমি কি বিষয়টা বুঝাতে চাচ্ছি তোমাদের? তো এভাবে মূলত আমাদের এই যে সূত্রটা আসলো, তোমার যদি পরীক্ষায় পড়ে যা শুধু তোমাকে একটা উদ্দীপক দিল, ওইখান থেকে বললো যে চাহিদা দাম স্থিতিস্থাপকতা ইপি বের করো, তাহলে তুমি এই যে শেষের যে সূত্রটা পাইলাম এইটা জাস্ট এইটা দিয়ে অঙ্কটা করে দিবা। এখন তোমাকে যদি খ নাম্বারে অনেক সময় এই প্রশ্নটা আসতে দেখা গেছে যে চাহিদা দাম স্থিতিস্থাপকতা ইপি সূত্রটি ব্যাখ্যা করো, তখন তুমি এই ফুল প্রসেস, এই যে যতটুকু এই প্রসেসটা আছে সম্পূর্ণ প্রসেসটা তোমাকে তখন করে দেখাইতে হবে। আর তুমি যদি এমনিতে তোমাকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা মান বের করতে বলে তুমি যদি সম্পূর্ণ করে দেখাও কোনো সমস্যা নাই, ভালো, তবে না করে দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু যখন তোমাকে ব্যাখ্যা করে দিতে বলবে তখন মাস্ট বি তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? কমেন্টে জানাও তো তোমাদের বুঝতে পারছো কিনা, তোমরা কতটুকু বুঝতে পারছো দেখি। যেমন একটা তোমার যদি এরকম গাণিতিক থাকে, দেখি প্র্যাকটিস করি, এখন এই যে সূত্রটা পড়লাম এখন বাস্তবে প্র্যাকটিস করি। দেখো কোনো দ্রব্যের পূর্বের দামের একক প্রতি 100 টাকা, দেখো একক প্রতি 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 100 একক, মানে একক প্রতি দাম হলো 10 টাকা, তখন চাহিদার পরিমাণ ছিল 100 একক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাম পরিবর্তন হয়ে 9 টাকা হলো, দাম পরিবর্তন হয়ে কত হলো, মানে কমে গেল, 9 টাকা হলো, তখন চাহিদা বৃদ্ধি পেয়ে 110 হলো। কেন আমরা জানি যদি দাম কমে যায় তখন চাহিদা কী হয়, বৃদ্ধি পায়। তো এখন এই যে আমাদের একটা এরকম উদ্দীপক দিয়ে দিবে, এখন এই উদ্দীপক থেকে তোমাকে বলবে এখান থেকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বের করো, বা তোমাকে এটাও বলে দিবে না, তখন জাস্ট শুধু বলবে দাম স্থিতিস্থাপকতা, তোমাকে বলে শুধু স্থিতিস্থাপকতা মান বের করো। এখন এখানে চাহিদা দাম হয়েছে না আয় হয়েছে না আর হয়েছে, তোমাকে সেটা কিন্তু নিজে থেকে অনেক সময় বাইর করতে হয়। এখানে কোন বিষয়টা পরিলক্ষিত হয়েছে তোমাকে কিন্তু নিজে থেকে এটা বাইর করতে হয় অনেক সময়, মানে ওরা একটু ক্রিটিক্যাল করে দেয়। তো এখন তুমি এখানে দেখবা এখানে কিসের সাথে সম্পর্ক, দাম না আয় না আর কোনটার সাথে সম্পর্ক? যখন দেখবা দাম, হ্যাঁ তার মানে দাম স্থিতিস্থাপকতা। কথা কি বুঝতে পারছো আমার? এভাবে মূলত তোমাদের কাজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রসেসটাই তোমাকে এগোতে হবে। এখন যেভাবে থাকুক, যে প্রশ্নগুলো থাকুক, তুমি জানো ইজিলি অ্যান্সার করতে পারো ভাইয়া, ওইভাবে তোমাদের আমি কিন্তু শেখানো ট্রাই করতেছি। তো দেখো এরপরে যে আমরা যে সূত্রটা আছে আমাদের, সূত্রটা দিয়ে দিব, ইপি সমান সমান ডেল কিউ ভাগিত ডেল পি ইন্টু পি ভাগিত কিউ দিয়ে দিলাম, আমাদের সূত্র, কোনো প্রবলেম নাই। তো এখন দেখো এই যে সূত্রের বিভিন্ন ধরনের যে প্রতীকগুলো আমরা নিলাম, ডেল কিউ ডেল পি পি কিউ, এগুলো তো মান আছে, মান তো অবশ্যই থাকবে। তো এখন এই মানগুলো আমরা এখন বের করব। যেমন আমরা আগে গাণিতিক অঙ্কগুলো করি না, করার সময় এখানে দেখি, এখানে লিখে মানগুলো আগে বের করি না, এখন আমরা এই মানগুলো বের করব। মানগুলো সর্বপ্রথম আমরা বের করে নিব, তারপরে সূত্রটা দিয়ে গাণিতিকটা করবো এখানে যেভাবে করা হয়েছে। তো দেখো মানগুলো কিভাবে, এখানে পি হলো কি, পি হলো প্রাথমিক দাম, যেটা প্রাথমিক দাম কত ছিল, দেখো দাম হলো 10 টাকা, তো প্রাথমিক দাম হলো 10 টাকা। তারপর শুধু কিউ হলো প্রাথমিক চাহিদা কত ছিল, দেখো প্রাথমিক চাহিদা হলো 100 একক দিয়ে দিলাম। তো এবার হলো ডেল পি মানে কি, দামের পরিবর্তন,
দামে পরিবর্তন বলতে কি, যে পরবর্তী যেটা দাম পাচ্ছি সেটা থেকে পূর্ববর্তী যেটা দাম সেটা বিয়োগ, অর্থাৎ P1 মাইনাস P0, P1 মাইনাস কি P0। তাহলে P1 কোনটা, P1 দেখো পরবর্তীতে দাম কত, যেটা দাম হলো 9 টাকা, P1 হলো 9 আর P0 হলো প্রাথমিক যেটা দাম, এই যে P0 সে 10, সেটা হলো 10, অর্থাৎ 9 মাইনাস 10 সমান সমান কত হয়, -1। এরপর হলো ডেল কিউ, ডেল কিউ মানে কি ওইটার মতো পরিবর্তন, মানে পরবর্তীতে যে আমরা যেটা পাবো চাহিদাটা, সেই চাহিদাটা থেকে পূর্ববর্তী আমাদের যে চাহিদা পরিমাণ, এই যে 100 চাহিদা পরিমাণ সেটা বিয়োগ। তো তার মানে পরবর্তীতে আমরা চাহিদা কত পাইছি, 110, 110 দিয়ে দিলাম, মাইনাস পূর্ববর্তী চাহিদা কত, 100, 100 দিয়ে দিলাম। তো 110 থেকে 100 বিয়োগ করলে কত হয়, 10 হয়। পেয়ে গেলাম এই যে মানগুলো, এখন জাস্ট আমরা মানগুলো বসাই দিব। তো ডেল কিউ মান কত, ডেল কিউ মান হলো 10, 10 দিয়ে দিলাম। নিচে হলো ডেল পি মান কত, ডেল পি মান হলো -1, -1 দিয়ে দিলাম, ইন্টু এখানে 10, পির মান হলো 10, 10 দিয়ে দিলাম। তারপরে বলো কিউ মান কত, কিউ মান 100, 100 দিয়ে দিলাম, সমস্যা নেই। আর গুণ মানে কি আমরা জানি, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাই 10 10 গুণ করলে কত হয়, 100, আর 100-র সাথে 1 গুণ করলে কত হয়, 100, আর মাইনাস, আর এখানে হলো প্লাস, এটা হলো মাইনাস, মাইনাস প্লাস গুণ করলে কী হবে, মাইনাস। আমরা আগে জানি মাইনাসের প্লাসে হলো মাইনাস, তার মানে উপরে 100 নিচেও 100। তা দুইটা যদি আমরা ভাগ করি কত আসে, 1 আসে, যেহেতু মাইনাস আছে তার মানে হলো -1। তো এখন এখানে কিন্তু স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কখনো নেগেটিভ মান কিন্তু ধরা হয় না। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি ধরা হয় না, নেগেটিভ মান কখনো আমরা ধরতে পারবো না। তো এক্ষেত্রে তোমরা যে বিষয়টা করতে পারো, এভাবে -1 দিয়ে সমান সমান, এবার নিচে তুমি লিখবা, এখানে যদি ওই সজা দিছে তোমরা সজা দেবে না, এখানে যেমন সজা দিছে এভাবে দিবে না, এটা এভাবে দিলা না, এটা নিচে লিখবা, সবগুলো এক একটা করে লাইন লিখবা, দেওয়ার পর এরপর নিচের লাইন লিখবা শুধু এক লিখে, এখানে এই যে -1 এখানে আছে না, এই নোটটা এখানে লিখে দিবা। ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক বা বিয়োগ চিহ্ন উপেক্ষা করা হয়, এই কথাটা লিখে দিলে তোমাদের হয়ে যাবে। আর তোমরা যদি এই কথাটা না লেখো, মনে করো তোমরা কথার কথা এই কথাটা লিখবে না, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো তোমরা এইভাবে এখানে দুইটা বন্ধনী জাস্ট দিয়ে দিবা। এই দুইটা যদি তোমরা বন্ধনী দিয়ে দিতে পারো তাহলেও তোমাদের কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তোমরা কিন্তু এই দুইটা প্রসেসে কিন্তু কাজটা করতে পারো। এখন তোমাদের ইচ্ছা, তোমাদের জন্য যেটা ভালো মনে হবে, সুবিধা মনে হবে, তোমরা সেটা করবা আর কি। তো এখন তোমার ইচ্ছা আর কি, তোমরা যেটাভাবে করতে পারো, তোমার যেটা ভালো লাগবে। আমি দুইটা প্রসেস বলে দিলাম, এখন দুইটা প্রসেসের মধ্যে তোমার যেটা পছন্দ তুমি সেটা ফলো করতে পারো। এখন তুমি যদি এভাবে লেখো, জাস্ট এইখানে যেটা আছে এভাবে লেখো, এই যে এই চিহ্নটা, যে চিহ্ন আমরা যেটা দিলাম, এই এরকম চিহ্ন যদি না দাও তাহলে তোমাকে এই কথাটা লিখতে হবে, ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক মান উপেক্ষা করা হয়। আর যদি তুমি এই চিহ্নটা দাও তখন কিন্তু এইটা লেখার দরকার নেই, এই কথাটা তখন লেখার দরকার নেই, ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক মান উপেক্ষা করা হয়। কথাটা কি আমার বুঝতে পারছো? আবার বলতেছি, আবার শোনো, কারণ এটা অনেকের মধ্যে কনফিউশন লাগবে। যখন এই ইপি, এটা মনে করা এইটা যেটা আছে, এখানে যেটা আছে এটাই লিখলা 1, তারপর হলো এরপর সরাসরি 1 লিখে দিলা, তখন তোমাকে এই কথাটা লিখতে হবে, ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক মান উপেক্ষা করা হয়। আর তুমি কথার কথা এখন এই কথাটা এভাবে তুমি এটা মনে করো লিখবা না, তখন তুমি যে মনে করো যদি আরেকটা প্রসেস আছে, তখন একটা যে কাজটা করতে হবে এই কথাটা তখন লেখা যাবে না। যদি এই রকম তুমি দুইটা চিহ্ন দাও, এই চিহ্ন দিয়ে যদি তখন এরপরে শুধু তোমাকে লিখতে হবে 1, কারণ যখন এইভাবে চিহ্ন দিবা, তোমরা এটা গাণিতিকে পড়ছিলা এরকম, তখন সেটা যে ঋণাত্মক যে চিহ্নটা আছে ওটা অটোমেটিকলি ভাবে উঠে যায়, তখন শুধু জাস্ট এভাবে তোমাকে 1 লিখে দিতে হবে, উত্তর চলে আসবে 1, এবং তখন তোমাকে এই যে ঋণাত্মক, এই যে ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক মান উপেক্ষা করা হয় এই কথাটা তখন আর লেখার দরকার নাই, যখন এরকম তোমার দুইটা চিহ্ন দিবা। কথা কি বুঝতে পারছো আমার? এইভাবে তোমাকে মূলত যে চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা এটা মূলত বের করতে হয়। তো দেখো, এরপরে আমাদের এই যে চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা আমরা পড়লাম, এই চাহিদার দাম স্থিতিস্থাপকতা মূলত 5টা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা 5টা শ্রেণীতে 5টা পর্যায়ে ভাগ করতে পারি। তো কি কি? প্রথমটা হলো EP1, অর্থাৎ ইপি মান আমাদের 1 হতে পারে, ইপি যে মানটা আসবে সেটা একের সমান হবে, ইপির মানটা 1-এর চেয়ে বড় হতে পারে, ইপির মানটা 1-এর চেয়ে ছোট হতে পারে, ইপির মানটা 0 হতে পারে, ইপির মানটা অসীম হতে পারে। মানে অর্থাৎ এই মানটা বিভিন্ন ধরনের পর্যায়ে শ্রেণীতে পড়তে পারে, আমরা এখন ওইটা আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ সিকিউ আসার পসিবিলিটি 90%। এই ছকটা থেকে, এখান থেকে অনেকবারই এমসিকিউ আসছে, অনেকে পারে নাই জাস্ট কনফিউশনের কারণে। তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি, দেখো তোমরা যেন একবারে বুঝে যাও, একবারে যেন বুঝে যাও। কথা কি বুঝছো? এটা এই ছকটা যেটা দেখাচ্ছি এইটা একবার মাথার মধ্যে তুমি সেট করে নিবা, যেন তুমি কল্পনার জগতে ঢুকে গেলেও যেন তুমি এটা কল্পনা করতে পারো, হ্যাঁ এখানে এটা আছে, এখানে এটা আছে, এখানে এইটা চাহিদা দাম স্থিতিস্থাপকতা, এই ক্ষেত্রে দামের সাথে চাহিদা কেমন সম্পর্ক, রেখাটা কিরকম, মানে তুমি যেন চোখ বন্ধ করলেই এটা অনুমান করতে পারো। কথা কি বুঝতে পারছো আমার? এইভাবে মূলত তোমাকে পড়তে হবে। তো দেখো,
তোমাদের কিন্তু কোনো রেসপন্স আমি পাই না যে এই যে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের কীরকম লাগতেছে, তোমাদের কি এগুলো উপকার হচ্ছে কিনা, তোমাদের এগুলো আমি কি কন্টিনিউ করবো কিনা, এরকম কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। তোমরা যদি এরকম বিভিন্ন ধরনের রেসপন্স করো, কমেন্ট করো, আমাকে জানাও, তাহলে কিন্তু আমি কিন্তু এটা করার প্রতি আগ্রহ পাই। তোমরা যদি কমেন্ট করো বিভিন্ন ধরনের যে এরপরে আমাদের এইটা ক্লাস দেন বা এইটা আমি বুঝতেছি না, এরকম যে বিভিন্ন ধরনের কমেন্ট করো না, তাহলে কিন্তু আমি ক্লাস নেওয়ার কিন্তু আগ্রহ পাই। তোমরা এভাবে কমেন্টে জানাবা, তাহলে আমি কিন্তু ক্লাস নিতে অনেকটা উৎসাহী হই। তো দেখো আমাদের ইপি এই যে 5টা যে পর্যায় আছে, আমরা এখন এই 5টা পর্যায়ে সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখো ইপি সমান সমান ইপির মান আমরা প্রথম একটা জানলাম, ইপির ক্ষেত্রে ইপির মান যদি 1 হয়, কি হয়, ইপি সমান সমান যদি 1 হয় তখন কি অবস্থা বিরাজ করবে। দেখো ইপি সমান সমান যদি 1 হয় তখন স্থিতিস্থাপকতার যেটা নাম সেটা হলো একক এর সমান স্থিতিস্থাপকতা। সেটার নাম কি, একক এর সমান স্থিতিস্থাপকতা। যেহেতু 1 এর সমান ওই জন্য এটাকে বলা হয় একক এর সমান স্থিতিস্থাপকতা। এখানে ইপি হবে, ইপি দিতে ভুলে গেছে, তো একক এর সমান স্থিতিস্থাপকতা। তখন কি হবে, তখন দামের যতটুকু পরিবর্তন হবে, এই যে দাম আমরা এখানে দেখতে পাচ্ছি এই দামের পরিমাণটা, এইটা যতটুকু পরিবর্তন হবে, এই যে চাহিদার পরিমাণ আছে ওই চাহিদার পরিমাণটা কি সমান। অর্থাৎ দাম যদি 10 টাকা পরিবর্তন হয়, চাহিদা পরিবর্তন হবে কত, 10 একক পরিমাণ। কথা কি বুঝতে পারছো, মানে দাম এবং চাহিদার পরিবর্তনটা কি সমান, ওই জন্য বলছে একক স্থিতিস্থাপকতা এটাকে। অর্থাৎ একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দাম যতটুকু পরিবর্তন, চাহিদার পরিবর্তন কি ওই একই। কথা কি আমার বুঝতে পারছো, যে দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে তোমার কি বলছে, ইপি সমান সমান যখন 1 হবে তখন দামে যতটুকু পরিবর্তন, চাহিদাও ততটুকু পরিবর্তন। এবং এই সকল বিষয়ে আমরা মূলত যে সকল বিষয়ে এটা লক্ষ্য করতে পারি তা হলো সাধারণ দ্রব্য, যেগুলো আমার স্বাভাবিক যে দ্রব্যগুলো, সাধারণ দ্রব্য যেগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, বিভিন্ন ধরনের যে স্বাভাবিক দ্রব্য, যেমন আমরা লেখার জন্য মার্কার, তারপর টিস্যু, এরকম বিভিন্ন স্বাভাবিক যেগুলো সাধারণ দ্রব্য ইউজ করি, সেই দ্রব্যগুলোকে মূলত এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি। এটা গেল মূলত হলো ইপি সমান সমান 1। এরপর হলো ইপি গ্রেটার দেন 1, এরপর আছে ইপি লেস দেন 1। দেখো দুইটা প্রায় একসাথে পড়াই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ইপি গ্রেটার দেন এবং লেস দেন 1 জিনিসটা। ইপি গ্রেটার দেন 1 মানে কি, অর্থাৎ ইপির যে মানটা আসবে সেই মানটা 1 এর চেয়ে কী হবে, বড় হবে। অর্থাৎ ওই মানটা 1 এর চেয়ে কী হবে, বড় হবে। বড় বলতে কি 1.21 বা 1 2 3 4 5 6 এরকম, মানে অর্থাৎ মোট কথা হলো 1 এর চেয়ে মানটা অলওয়েজ কী হবে, বড় হবে ইপির মানটা। ওইটাকে মূলত বোঝাচ্ছে ইপি গ্রেটার দেন 1। ওই জন্য এইটাকে বলছে একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। একক অপেক্ষা কি বেশি স্থিতিস্থাপকতা, অর্থাৎ 1 এর চেয়ে মানটা কী হবে, বেশি হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এই প্রসেসে দামের সামান্য পরিবর্তনে, দামের কত পরিবর্তন, সামান্য। দেখো দাম কিন্তু কম পরিবর্তন হয়েছে, এই যে দেখো ঘরটা দেখলে বোঝা যায় দামের সামান্য পরিবর্তনে চাহিদার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, চাহিদার পরিবর্তনটা কি অনেক। তো ওই জিনিসটা এখানে বলছে একক অপেক্ষা যখন বেশি স্থিতিস্থাপকতা হবে তখন দামের পরিবর্তনে, দামের সামান্য পরিবর্তনে, মনে করো দাম 2 টাকা পরিবর্তন হলো, দামের 2 টাকা পরিবর্তনের ফলে চাহিদা মনে করো একবারে 5 একক পরিমাণ তোমার পরিবর্তন হলো। অর্থাৎ দামের সামান্য পরিবর্তনে চাহিদা বিশাল বড় পরিবর্তন হয়। তো এইরকম বিষয়টা আমরা মূলত কখন লক্ষ্য করতে পারি, বিভিন্ন ধরনের যে বিলাস জাতীয় যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলোর ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারি। এই উদাহরণগুলো কিন্তু মাথায় রাখিও, অনেক সময় এই প্রশ্নটা আসে যে বিলাস জাতীয় দ্রব্য ক্ষেত্রে কোন স্থিতিস্থাপকতা মান ধরা হয় চাহিদা দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, সেটা হলো একক অপেক্ষা বেশি না একক অপেক্ষা কম, বা এখানে সত্যটা দিয়ে দেয়, এখানে কোন সত্যটি তখন প্রযোজ্য হয়, ইপি গ্রেটার দেন 1, লেস দেন 1, না ইপি সমান সমান 1, না কোনটা। তোমাকে এই ছকটা মাথায় রাখতেই হবে বাবা, যেভাবে হোক যে কৌশলে হোক মাথায় তোমাকে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, অনেক আছে। তো বিলাস জাতীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করতে পারি, যেমন গাড়ি, টিভি, এসি। দেখো না এগুলোর যে বিশেষ করে ঈদের সময় যখন মার্কেটে আসে ওই সময় এগুলো পণ্যগুলোর কিন্তু দাম কমে যায়। তো যার কারণে তখন কিছু দামে কমার কারণে মানুষজনের চাহিদা কিন্তু বেড়ে যায় না, তখন অনেক মানুষ কিন্তু বিভিন্ন ধরনের দ্রব্যগুলো কেনে। যেমন এখন কথার কথা স্বর্ণের দাম মনে কথার কথা 50,000 টাকা কমে আসলো, তো মানুষজন কী করবে, পাগলের মতো কিন্তু সবাই স্বর্ণ কিনতে থাকবে। কেন, কারণ তারা জানে যে এই স্বর্ণ কিন্তু দাম এক সময় বেড়ে যাবে অনেক। তো যার কারণে তারা কী করবে, একটু দামের সামান্য পরিবর্তনে, দামের একটু কম পরিবর্তনে চাহিদার অনেক পরিবর্তন কিন্তু পাচ্ছে। কথা কি বুঝতে পারছো আমার? তো এই ছিল মূলত হলো একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। এবং সে সময় আমাদের যে স্থিতিস্থাপকতার মান, মানে স্থিতিস্থাপকতা যেটা হবে সেটা হলো স্থিতিস্থাপক চাহিদা। এই সময় চাহিদা যেটা হবে তখন হবে স্থিতিস্থাপক চাহিদা। আর এটার পুরো উল্টা বিপরীত হলো কি একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, যেটাকে ইপি গ্রেটার দেন 1 বলা হয়। অর্থাৎ এখানে ইপির মানটা 1 এর চেয়ে কী হবে, ছোট হবে, 1 এর চেয়ে কী হবে, ছোট হবে, মানে আরও নিচে আসবে, 0, -1, -2, -3 এরকম হবে। অর্থাৎ এক্ষেত্রে হবে পুরোপুরি উপরের যে প্রসেসটা পড়লাম সেটার উল্টা। অর্থাৎ তখন এটা হবে একক অপেক্ষা বেশি, এটা হবে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। তখন হবে এটার উল্টা, অর্থাৎ দামের বিশাল পরিবর্তনে চাহিদার কি হয়, সামান্য পরিবর্তন হয়। দামটা অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে চাহিদাটা অনেক কম পরিবর্তন হয়, অনেক কম। যেমন বিভিন্ন ধরনের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, চাল ডাল, মানে যেগুলো আমাদের প্রতিদিন লাগবে, এই দ্রব্যগুলো যদি দাম বেড়ে যায় অনেক,
তো আমার মানুষ কি খাবে না? মানুষ কি না খেয়ে থাকবে? অবশ্যই খাবে, কিন্তু খাওয়ার পরিমাণটা আগের চেয়ে কমাই দিবে। ওই জন্য বলছে দামের বিশাল পরিবর্তনে চাহিদার কী হয়, সামান্য পরিবর্তন হয়, অনেক কম পরিবর্তন হয়। যেমন আমরা একসময় একটা যদি সহজ ঘটনা বা উদাহরণ লক্ষ্য করতে পারি, যে যখন একসময় পেঁয়াজের দাম কিন্তু অনেক বেড়ে গেছিলো, তো মানুষ কি পেঁয়াজ খায় নাই? খাইছিল, কিন্তু খাওয়ার পরিমাণটা কমাই দিয়েছিল। দামের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদার পরিবর্তনটা মানে তার তুলনায় কি অনেক কম। ওইটাকে মূলত এখানে বোঝাচ্ছে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, এবং এটাকে বলা হয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা। মাথায় কিন্তু এটাও রাখতে হবে যে স্থিতিস্থাপক চাহিদা কোনটা, অস্থিতিস্থাপক চাহিদা কোনটা। এখানে একসাথে আমি কিন্তু চেষ্টা করছি একটা ছকের মাধ্যমে সবগুলো বিষয় তোমাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়ার। তো দেখো এরপরে আর দুইটা বিষয় রয়েছে, বেশি জিনিস নাই, যে ইপি সমান সমান যদি শূন্য হয়, ইপি সমান সমান যদি কি হয়, শূন্য হয়, আর একটা ইপি সমান সমান অসীম হয়, তখন কি অবস্থা হবে? প্রথমটা দেখো আগে, ইপি সমান সমান যদি শূন্য হয়, অর্থাৎ ইপির মানটা কখন শূন্য হবে? চাহিদা দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। তো দেখো ইপির মান এটাকে বলে মূলত শূন্য স্থিতিস্থাপকতা, অর্থাৎ কখন হবে? যখন আমরা এমন জিনিসটা লক্ষ্য করতে পারবো যে দামের বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে, কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে না। দামের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, দাম পরিবর্তিত হচ্ছে, কিন্তু মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে না, তখন যে স্থিতিস্থাপকতা সেটাকে বলে শূন্য স্থিতিস্থাপকতা। বিষয়টা কীরকম দেখো, একটা উদাহরণ দিই, যে আমাদের বিভিন্ন ধরনের যে অতি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, মানে অতি নিত্য প্রয়োজনীয় বলতে কি এগুলো লাগবেই লাগবে, একবারে মাস্ট বি, এগুলো লাগবেই আমাদের দৈনন্দিন জীবনে, যেমন ওষুধ, লবণ, এগুলো আমাদের একবারে অতি নিত্য প্রয়োজনীয়। এগুলো যদি না খায় না, মানুষ কিন্তু মারা যাবে একবারে, মানুষের অবস্থা মানে শেষ। এখন ওষুধ, লবণটা তো একটু কম ধরি, কিন্তু ওষুধটা বিশেষ করে লবণটা, যদিও এটা অনেক গুরুত্ব, কিন্তু তোমরা কিন্তু জানো না অনেকে যে লবণ কিন্তু না খেলে মানুষ কিন্তু মারাও যেতে পারে, বেশি দিন মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। লবণের যে গুরুত্ব মানুষের শরীরের জন্য প্রচুর প্রচুর, যারা সায়েন্স স্টুডেন্ট তারা খুব ভালোভাবে এটা বুঝবে। তো ওষুধের উদাহরণটা দিই, এটা দিলে খুব সুন্দরভাবে বুঝবা। দেখো এখন তুমি দেখো ওষুধের দাম কথা আগে একটা ওষুধের দাম ছিল 10 টাকা, এখন হঠাৎ করে ওই ওষুধের দাম বেড়ে মনে করো 30 টাকা হয়ে গেল। তো মানুষ কি 30 টাকা হওয়ার ধরুন ওষুধটা খাবে না? না গেলে সেটা মারা যাবে। তো তখন মানুষ কী করবে? দাম বাড়া সত্ত্বেও ওষুধটা কিন্তু খাবে, মানুষের কিন্তু চাহিদা কমবে না, কমবে কি? তার যেটা লাগবে দৈনন্দিন সেটা সে কিনে তাও নিবে, দেওয়া বলে তার টাকা জমি জমা সয় সম্পত্তি সেগুলো বিক্রি করে হলেও সেই জিনিসটা নেবে, কারণ তার সেটা লাগবেই। মনে করে একজন মানুষের অপারেশন করা লাগবে, তার মানে তখন কি করবে? তার অপারেশন তো অবশ্যই করতে হবে, তো তখন চিকিৎসা করতে হবে না? তো সেটা কি কখনো স্টপ থাকবে? স্টপ থাকবে না, সেটা যতই টাকা লাগুক না কেন। তো ওই জিনিসটাই বলতেছে যে এগুলোর দামের পরিবর্তনের ফলে দামের পরিবর্তন হয়, অনেক পরিবর্তন হয়, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় না। এই জন্য এটাকে শূন্য স্থিতিস্থাপকতা বলা হয়। আর যেটা স্থিতিস্থাপক হলো অসম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, এটা দরকার নাই, এই দুইটা বেশি দরকার নাই। এই যে স্থিতিস্থাপকতার মধ্যে তুমি এই দুইটা কথা সবচেয়ে বাছা রাখিও, এই যে এই প্রসেসটা, যে 2 নম্বর যে প্রসেসটা, ইপি গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে কোন চাহিদা? স্থিতিস্থাপক চাহিদা, আর ইপি লেসের দেন 1 এর ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা। আর শেষে যে দুইটা আছে, এই দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট, যে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা এবং সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, এটা মোটামুটি খুব একটা না, এগুলো না রাখলেও সমস্যা নেই, তবে উপরে দুইটা মাস্ট বি রাখিও, কারণ এটা পরীক্ষায় আসে ভাই। তোমাকে যেটা যেভাবে দরকার আমি সেভাবেই তোমাদের বলার চেষ্টা করতেছি। দেখো এটা গেল আমাদের। আর সর্বশেষ আছে হলো ইপি সমান সমান অসীম, অর্থাৎ ইপির মানটা যখন অসীম হবে, যেটা মানে গণে শেষ করা সম্ভব নয়। কখন হবে? দেখো ইপি সমান সমান অসীম স্থিতিস্থাপকতা, যেটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা, যখন আমরা দেখব যে কোনো দামের পরিবর্তন নয়, দামটা স্থির আছে, কিন্তু চাহিদার বিভিন্ন ধরনের কী হয়েছে? পরিবর্তন হয়েছে, অর্থাৎ চাহিদার পরিবর্তন হবে কিন্তু দামের কোনো কী হবে না? পরিবর্তন হবে না। তখন সেটাকে আমরা কি বলি? অসীম স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ বিভিন্ন ধরনের পাবলিক সরকারি বিভিন্ন ধরনের যে দ্রব্যগুলো রয়েছে, যেমন সহজ উদাহরণ যদি তোমরা ধরো বিদ্যুৎ বিলের যে আমরা ইউনিট প্রতি যে বিলটা, এটা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না, এটা কিন্তু আগে যেটা ছিল ওইটাই আছে নির্দিষ্ট। তারপর বিভিন্ন ধরনের যে সরকারি বিভিন্ন ধরনের সেবা, রেলওয়ে সেবা ধরতে পারো, বিআরটিসি, রেল, এরকম বিভিন্ন ধরনের সেবাগুলো রয়েছে, এগুলো কিন্তু দাম কিন্তু কোনো একটা পরিবর্তন হয় না, কিন্তু মানুষের চাহিদার এগুলো কিন্তু পরিবর্তন হয়। আর এই জন্য এগুলোকে অসীম স্থিতিস্থাপকতা বলা হয়। এখন অনেকের মধ্যে একটা কনফিউশন আমরা ঢালের ক্ষেত্রে পড়ছি যে ভূমি অক্ষে সমান্তরাল সরলরেখার ঢাল হলো 0, আর লম্ব অক্ষে সমান্তরাল সরলরেখার ঢাল হলো কি? আমাদের কি পড়ছিলাম? লম্ব অক্ষে সমান্তরাল সরলরেখার ঢাল পড়ছিলাম অসীম। এখন এখানে হলো সেটার কি বিপরীত। খুব ভালোভাবে মনোযোগ দাও, তোমার পরীক্ষায় কিন্তু এটা আসে, যে মানে কনফিউশন অনেকের মধ্যে এরকমটা হয় যে বলে পরীক্ষায় একটা তুমি উত্তর করে আসো, তোমাকে বলে যে ভূমি অক্ষে সমান্তরাল সরলরেখার স্থিতিস্থাপকতা কত, অনেকে বলে তখন 0, কিন্তু না, তোমার যখন স্থিতিস্থাপকতা বলবে তখন হবে অসীম, আর যখন ঢাল বলবে তখন হবে 0। তেমনিভাবে লম্ব অক্ষে সমান্তরাল সেটার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা যখন বলবে সেটা হবে 0, কিন্তু যখন ঢাল বলবে তখন বলতে হবে অসীম। কথা কি বুঝতে পারছো? তোমরা ঢালটা মনে রাখবা, ঢালটা মনে রেখে মাথায় এটা কল্পনা করবে যে ওইটার হলো বিপরীত হলো এই যে এই স্থিতিস্থাপকতার যে বিষয়টা আছে। আমি এভাবে মনে রাখছিলাম, আমি ঢালটা মুখস্থ করছিলাম খুব ভালোভাবে, আর ওইটা বিপরীত, এটা মাথায় রাখছিলাম।
এভাবে মূলত আমি মনে রাখার ট্রাই করেছিলাম। তো আজকের পর্বটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখছো এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা, তোমার মতামত জানাবা, ভিডিওটি তোমার কতটুকু উপকারে আসছে, এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দাও লাইক কমেন্ট করে, এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারো যাতে সবার উপকার হয়। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে, এবং আজকে সন্ধ্যায় তোমাদের সাথে লাইভ ক্লাস নিয়ে আসতেছি। আমরা প্রতিদিন লাইভ ক্লাস তোমাদের জন্য নিয়ে থাকি। তো আজকে অপটিমিস্ট এডমিশন ওয়ার যে পেজ আছে ওই পেজে মূলত লাইভ ক্লাসটা নিয়ে আসবো জিকের উপর। তো আশা করি তোমরা সকলে পাশে থাকবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সে লাইভ ক্লাসে। যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।